আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজকে আমরা বোটানি নবম চ্যাপ্টার পড়বো, যেটা হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য এবং যথারীতি আমাদের একাডেমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকের লেকচারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং হচ্ছে ইম্পর্টেন্ট ইনফোগুলো তোমরা টুকে নেবে, হ্যাঁ, যেগুলো আমি পড়াবো। আর তোমরা যারা হচ্ছে এই স্লাইডগুলো চাও, তোমরা হচ্ছে ফেসবুক পেজের ভিডিও লিংকের নিচে যে কমেন্ট বক্স থাকবে সেদিকে হচ্ছে কমেন্টে লিখবে হচ্ছে নোট শেয়ার, তাহলে হচ্ছে আমি নোটগুলো শেয়ার করে দেবো তোমাদের। তো চলো, আর দেরি না করে ক্লাস শুরু করা যাক। আজকে আমরা সালোক সংশ্লেষণের আগ পর্যন্ত পড়বো, ঠিক আছে? তো যথারীতি ক্লাসটা শুরু করি আজকে। তো প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব কি। উদ্ভিদ শারীরতত্ত্ব কি, অর্থাৎ উদ্ভিদের শরীরের বিভিন্ন যেই জিনিসপাতিগুলো হচ্ছে সেসব জিনিসপাতি নিয়ে যে গবেষণা বা আলোচনা, সেটাকে কি বলা হয়? উদ্ভিদ শারীরতত্ত্ব। বা শারীরতত্ত্ব মানে হচ্ছে ফিজিওলজি। আর যেহেতু উদ্ভিদ, এই জন্য হচ্ছে প্লান্ট ফিজিওলজি, ঠিক আছে? তো এই প্লান্ট ফিজিওলজির সংজ্ঞাটা আমাদের দরকার আছে, ঠিক আছে? এটা কয়ের জন্য দিয়ে দিতে পারে। প্লান্ট ফিজিওলজির সংজ্ঞাটা কয়ের জন্য দিয়ে দিতে পারে। আমরা হচ্ছে কয়ের জন্য মনে রাখবো যে কয়ের জন্য কি মনে রাখবো, এটা মনে রাখবো। তো চলো শুরু। তারপরে হচ্ছে কি, এই যে শারীরতত্ত্ব, সেই শারীরতত্ত্ব হচ্ছে বিভিন্ন জিনিসের মাধ্যমে আমরা আলোচনা করে থাকি। যেমন হচ্ছে খনিজ লবণ পরিশোষণ, তারপরে সক্রিয় সংশ্লেষণ, নিষ্ক্রিয় পরিশোষণ, পানি পরিশোষণ, সালোক সংশ্লেষণ, দেন হচ্ছে শ্বসন। এই ৬টা ধাপের মাধ্যমে উদ্ভিদ তার শারীরতত্ত্ব ঘটিয়ে থাকে। তাহলে হচ্ছে কি কি? প্রথমে হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। এই খনিজ লবণ পরিশোষণ ২ মাধ্যমে হয়। একটা হচ্ছে সক্রিয় পরিশোষণ, আরেকটা হচ্ছে কি? নিষ্ক্রিয় পরিশোষণ। একটা কি? একটা হচ্ছে সক্রিয় পরিশোষণ, আরেকটা কি হবে? নিষ্ক্রিয় পরিশোষণ হবে। নিষ্ক্রিয় পরিশোষণ হবে। সক্রিয় পরিশোষণ, নিষ্ক্রিয় পরিশোষণ, দেন কি হবে? পানি পরিশোষণ, সালোক সংশ্লেষণ ও শ্বসন। এই ৬টার মাধ্যমে হচ্ছে শারীরতত্ত্ব ঘটে থাকে উদ্ভিদের। এখন যে জিনিসটা জানতে হবে, উদ্ভিদ শারীরতত্ত্বের জনককে। উদ্ভিদ শারীরতত্ত্বের জনককে, এই জিনিসটা আমাদের জানতে হবে। স্টেফেন হিলস, হ্যাঁ, হেলস কি উদ্ভিদ শারীরতত্ত্বের জনক। তো কত সালে হচ্ছে জনক হইছে, তার জন্মসাল কত, মৃত্যু সাল কত, এগুলো কোনো কিছুই দরকার নেই। আমরা জাস্ট মেডিকেলের জন্য বা হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য অথবা এইচএসসি বোর্ড এমসিকিউর জন্য হচ্ছে জানবো শারীরতত্ত্বের জনককে, উদ্ভিদ স্টেফেন হিলস। এইটুকু জানলেই হবে, ঠিক আছে? আর এদিক থেকে যা দরকার আছে, যেমন হচ্ছে প্লান্ট ফিজিওলজি শব্দটি গ্রিক শব্দ ফিজিস বা নেচার এবং হচ্ছে লগোস বা হচ্ছে ডিসকোর্স থেকে উদ্ভূত হয়েছে। এইটুকু জানলেই হবে। এটা একটা গ্রিক শব্দ, এইটুকু জানলেই হবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি, উদ্ভিদ শারীরতত্ত্বের জনককে স্টেফেন হিলস। এটা এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ইয়ে, এখন আমরা খনিজ লবণ পরিশোষণ, অর্থাৎ খনিজ লবণ কিভাবে উদ্ভিদ পরিশোষিত করে, এই জিনিসটা জানতে হবে। যেমন প্রথমে যদি আমি একটু তোমাকে একটা ধারণা দিই, যেমন ধরো এটা একটা উদ্ভিদ। উদ্ভিদের এদিক দিয়ে কি থাকবে? আমাদের হচ্ছে শিকড় থাকবে বা হচ্ছে ধরো মূল থাকবে, তাই না? এগুলা শিকড়, মূল। তারপরে হচ্ছে এটা ধরো হচ্ছে মাটি। এই মাটির মধ্যে কি আছে? এই মাটির মধ্যে ধরো বিভিন্ন লবণ আছে, তাই না? খনিজ লবণ পরিশোষণ, তাইলে হচ্ছে লবণ পরিশোষণ করবে, ধরো এগুলা হচ্ছে লবণ। তো এই লবণগুলা ডিরেক্টলি শোষণ করতে পারবে না। এই লবণ, এই লবণের যেই লবণ, লবণের যেই চাক বা যাকে বলা হয় খনি, বা যদি বলা হয় লবণের, যদি বলি হচ্ছে দলা। দলা মানে কি? অনেক গুচ্ছিত কোনো কিছু থাকলে ওটার দলা বলা হয়। তো এই লবণের দলা কিসের মাধ্যমে? পানির মাধ্যমে হচ্ছে হাইড্রোলাইসিস হবে। হাইড্রোলাইসিস হওয়ার পর বিভিন্ন আয়ন তৈরি করবে। এই আয়নের মধ্যে ২ রকমের আয়ন থাকতে পারে, আমরা জানি। আয়ন কয় প্রকার? একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা অ্যানায়ন। তাইলে আমরা এদিক থেকে একটা জিনিস সিউর হইলাম যে উদ্ভিদ তার মূলের মাধ্যমে যেই লবণ পরিশোষণ করে, সেটা কি আকারে পরিশোষণ করে? আয়ন আকারে পরিশোষণ করে। কি আকারে পরিশোষণ করে? আয়ন আকারে পরিশোষণ করে, ঠিক আছে? এক্সাক্ট লবণটা শোষণ করে না। এটা হচ্ছে পানির মাধ্যমে ভেঙে আয়ন আকারে শোষণ করবে। এই জিনিসটা প্রথমে একটু জেনে নিতে হবে, ঠিক আছে? এটা একটু জাইনা নিতে হবে। এখন চলো নিচে। এদিক থেকে যে জিনিসগুলো জানতে হবে, এটা মেডিকেলের জন্য যেমন ইম্পর্টেন্ট, দেন হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টি, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি কে এই জিনিসটা বলছে।
হ্যাঁ, স্টেফিন, ঠিক আছে, স্টেফিন এর মতে একটি মৌলকে হ্যাঁ অত্যাবশ্যকীয় বলতে দুইটা শর্ত লাগবে, অর্থাৎ কোনো একটা মৌলকে, তাহলে মৌল কয়টা আছে, মৌল আছে হচ্ছে 118টা, হ্যাঁ না, এই 118টা মৌলের মধ্যে কোনো একটা মৌলকে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলতে দুইটা শর্ত পূরণ করতে হবে। সেই দুইটা শর্ত পূরণ কি কি? একটা হচ্ছে ওই মৌলটি ছাড়া উদ্ভিদের স্বাভাবিক জীবন চক্র সম্পন্ন করতে পারবে না, অর্থাৎ ওই মৌল ছাড়া উদ্ভিদ তার স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন করতে পারবে না। আরেকটা হচ্ছে মৌলটি উদ্ভিদ গঠনের বা মেটাবলিজমের প্রয়োজনীয় অংশ, অর্থাৎ মেটাবলিজমের জন্য প্রয়োজনীয় অংশ হবে। তাহলে 118টা মৌলের সবগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান না। অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের জন্য দুইটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। প্রথম ক্রাইটেরিয়া কি? সেই সকল মৌলকে আমরা হচ্ছে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলবো যেগুলো হচ্ছে স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন করার জন্য প্রয়োজন। আর এটা কি? মেটাবলিজমে অংশগ্রহণ করবে, অর্থাৎ হচ্ছে খাদ্য পরিপাকের ক্ষেত্রে অংশগ্রহণ করবে। সেই সকল জিনিসকে আমরা কি বলবো? অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলবো। ঠিক আছে, এই জিনিসটা জানতে হবে। আর এটা কে বলছে? উনি বলছেন স্টেফেন। স্টেফেন বলছে কি? স্টেফেন বলছে। এদিক থেকে এইটুকুন জানলেই হবে। এখন আসো হচ্ছে ম্যাক্রোমৌল কি আর মাইক্রোমৌল কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য আর হচ্ছে কি বোর্ডের জন্য। ম্যাক্রোমৌল, মাইক্রোমৌল, ঠিক আছে, ম্যাক্রোমৌল, মাইক্রোমৌল। তো এদিক থেকে যে জিনিসটা প্রথমে একটু জানতে হবে সেই জিনিসটা কি? ম্যাক্রোমৌল কি বলতো? ম্যাক্রোমৌল অর্থাৎ হ্যাঁ যে সকল মৌল, অর্থাৎ যে সকল মৌল, যে সকল মৌল আমাদের বেশি পরিমাণে থাকে, বেশি পরিমাণে থাকবে, পরিমাণে থাকবে, আর যে সকল মৌল কম পরিমাণে থাকবে, কম পরিমাণে থাকবে, পরিমাণে থাকবে, থাকবে। তাহলে দেখো ম্যাক্রো মানে বেশি, বেশি পরিমাণে থাকবে, দেখছো, বেশি, আর মাইক্রো মানে কম, অর্থাৎ কম পরিমাণে থাকবে। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এই ম্যাক্রো মৌলগুলা কি কি এগুলা জানতে হবে, যেমন হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, এগুলো সবই কি? এগুলো সবই হচ্ছে ম্যাক্রোমৌল। তাইলে আমরা একটা কাজ করব, আমরা জাস্ট ম্যাক্রোমৌলগুলো পড়বো আর মাইক্রোমৌলগুলো এমনিই আমরা পারবো, ঠিক আছে। ম্যাক্রোগুলো ম্যাক্রোগুলো পড়লে মাইক্রোগুলো এমনিই পারবো, ম্যাক্রোগুলো পড়লে মাইক্রোগুলো এমনিই পারবো। তাহলে আমরা জাস্ট পড়বো ম্যাক্রোগুলো। কি পড়বো? আমরা জাস্ট ম্যাক্রোগুলো পড়বো। কি কি? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, ঠিক আছে। এমন করে কষ্ট করে এগুলো মুখস্থ করবো। এগুলোর বাদে যেগুলো থাকবে ওগুলা কি? মাইক্রোমোল, ঠিক আছে। এটা জানতে হবে। এটা এমসিকিউর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাটের জন্য মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট বলো, বা হচ্ছে বোর্ড বলো, হ্যাঁ, সবের জন্য আমাদের 100 স্টার ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে। গেল। এখন কিছু কিছু জিনিস আমরা পাবো উপকারী মৌল। উপকারী মৌলগুলা কি কি? উপকারী মৌলগুলা কি কি? যেমন দেখো, এই যে উপকারী মৌল, উপকারী মৌলগুলা কি কি থাকবে? সিলিকন, সিলিকন ঘাসের জন্য উপকারী মৌল। তারপরে হচ্ছে সোডিয়াম, C4 উদ্ভিদের জন্য উপকারী মৌল। দেন হচ্ছে কোবাল্ট, কিসের জন্য দরকার আছে কোবাল্ট? CO দ্বারা কি বোঝায়? কোবাল্ট বোঝায়। কোবাল্ট। নাইট্রোজেন ফিক্সিং, হ্যাঁ, লেগুমের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমসিকিউ এমন আসবে, নাইট্রোজেন ফিক্সিং, তারপর হচ্ছে লেগুম কার জন্য, কিসের জন্য ইম্পর্টেন্ট? কোবাল্টের জন্য ইম্পর্টেন্ট, এমন করে আসবে, ঠিক আছে। এগুলো যাতে আসলে পারো। আর এটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঘাসের জন্য উপকারী মৌল হচ্ছে সিলিকন, আর নাইট্রোজেন ফিক্সিং এর জন্য কোনটা উপকারী মৌল? কোবাল্ট। এই দুটা ভালো করে জানতে হবে। একটা হচ্ছে সিলিকন ঘাসের জন্য, আরেকটা হচ্ছে কোবাল্ট নাইট্রোজেন ফিক্সিং লেগুম এর জন্য। গেল, এটুকুন জানতে হবে, ঠিক আছে। আসো তারপরে আমরা আগাই। তারপরে এদিক থেকে আমরা দেখে ফেলছিলাম, তাইলে হচ্ছে ম্যাক্রোমৌল কয়টা? ম্যাক্রোমৌল 1 থেকে 9টা, অর্থাৎ ম্যাক্রোমৌলের পরিমাণ বেশি, 9টা, ঠিক আছে। তাহলে হচ্ছে 9টা ম্যাক্রোমৌল। কয়টা? 9টা ম্যাক্রোমৌল। কয়টা? 9টা ম্যাক্রোমৌল। আর মাইক্রোমৌল কয়টা? মাইক্রোমৌল 7টা। মাইক্রোমৌল কয়টা? 7টা। 7টা। তো এমন করে করে পারতে হবে। 7টা না, মনে হয় হচ্ছে, হ্যাঁ 7টাই। তো এমন করে জানতে হবে। তো গেল। এখন হচ্ছে এদিক থেকে এই জিনিসগুলো প্রথমে পড়ছি, এগুলা হচ্ছে কোনো কিছু তার দরকার নাই, এগুলা হচ্ছে কোনো কিছুর দরকার নেই, ঠিক আছে। এগুলা ধাতু অধাতু, এগুলো হচ্ছে তোমার কেমিস্ট্রি পড়া দরকার নাই, ঠিক আছে। এখন আমরা ডিরেক্টলি চলে যাব। এই থেকে একটা জিনিস আছে, ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে।
তাহলে কিসের অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে? এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। কিসের অভাবে? এটা একটু লিখে দিই, এটা হচ্ছে সুন্দর করে উঠে নাই। এটা হবে ফসফরাসের অভাবে। হ্যাঁ, এটা কি হবে? ফসফরাসের অভাবে। কি হবে? ফসফরাসের অভাবে। একটু যদি লিখি, ফসফরাসের অভাবে। কিসের হবে? অভাবে। কি হবে? অভাবে কি ঝরে পড়বে? উদ্ভিদের পাতা পাতা ও ফল ঝরে পড়বে। ঠিক আছে, ঝরে পড়বে পড়বে। এটা একটু জাস্ট জানতে হবে, এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। কিসের অভাবে? ফসফরাসের অভাবে। এখন আসো, খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া। তাইলে প্রথমে বলছিলাম খনিজ লবণ যে পরিশোষণ হবে মূলের মাধ্যমে, যে উদ্ভিদ হচ্ছে উদ্ভিদের দেহের মধ্যে যে নিয়ে যাবে, সেটা হবে দুই ভাবে। একটা হচ্ছে সক্রিয় কি শোষণ প্রক্রিয়া, একটা হচ্ছে সক্রিয় শ্বসন প্রক্রিয়া। একটা হচ্ছে সক্রিয় শ্বসন প্রক্রিয়া, আর এটা হচ্ছে নিষ্ক্রিয় শ্বসন প্রক্রিয়া। ঠিক আছে, একটা হচ্ছে সক্রিয় লবণ পরিশোষণ, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় লবণ পরিশোষণ। তাহলে সক্রিয়কে ইংলিশে আমরা কি বলি? অ্যাক্টিভ। সক্রিয়কে ইংলিশে কি বলি? অ্যাক্টিভ। তাহলে এটা কি হবে? অ্যাক্টিভ। লবণ মানে সল্ট, আর পরিশোষণ মানে অ্যাবজর্পশন। তাহলে অ্যাক্টিভ সল্ট অ্যাবজর্পশন। আর নিষ্ক্রিয়কে কি বলি? আমরা প্যাসিভ বলি। সল্ট হচ্ছে লবণ আর অ্যাবজর্পশন। তাহলে নিষ্ক্রিয় বা হচ্ছে প্যাসিভ সল্ট অ্যাবজর্পশন, আর হচ্ছে অ্যাক্টিভ সল্ট অ্যাবজর্পশন। এটার মধ্যে হচ্ছে পার্থক্যটা আমাদের রিটেনে দিয়ে দেয়। ঠিক আছে, খ এর জন্য পড়তে হবে পার্থক্য। হ্যাঁ, সৃজনশীল খ, অর্থাৎ হচ্ছে 2 মার্কসের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে দিয়ে দেয়, 2 মার্কসের জন্য এটা দিয়ে দেয়। এটা একটু ভালো করে জানতে হবে, যেহেতু 2 মার্কস। হ্যাঁ, হিউজ মার্কস, এটা হচ্ছে আমাদের জানতে হবে। তাহলে চলো আমরা দেখি, এই সক্রিয় লবণ শ্বসন প্রক্রিয়ায় কি দরকার? বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন দরকার। কি? বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন দরকার। কিন্তু এদিকে প্রত্যক্ষ প্রয়োজন দরকার নেই, অর্থাৎ এই নিষ্ক্রিয় লবণ পরিশোষণে কোনো বিপাকীয় শক্তি দরকার হয় না, অর্থাৎ কোনো শক্তি খরচই হয় না। আর অ্যাক্টিভ সল্ট অ্যাবজর্পশনের ক্ষেত্রে শ্বসন হার বৃদ্ধি পায়। ঠিক আছে, রেসপিরেটরি রেট এগুলো হচ্ছে বৃদ্ধি পায়। আর নিষ্ক্রিয় লবণ পরিশোষণের ক্ষেত্রে কি থাকে? স্বাভাবিক থাকে। কি থাকবে? আমাদের স্বাভাবিক থাকবে। কি থাকবে? স্বাভাবিক থাকবে। তাহলে হচ্ছে সক্রিয়র ক্ষেত্রে রেটটা বেড়ে যায়, নিষ্ক্রিয় ক্ষেত্রে কি থাকে? স্বাভাবিক থাকে। নিষ্ক্রিয় ক্ষেত্রে কি থাকবে? স্বাভাবিক থাকবে। এই জিনিসটা একটু ভালো করে জানতে হবে। কি থাকবে? স্বাভাবিক থাকবে। গেল। দেখো, ঘনত্ব আনতির বিপরীতে শোষণ। তাহলে ঘনত্ব আনতির বিপরীতে শোষণ। আনতি এটা হচ্ছে জানতে হবে, এটা পরবর্তীতে জানবো আমরা আনতি কি। এটা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ জানবো। তাহলে ঘনত্ব আনতির বিপরীতে শোষিত হয়, আর এটা হচ্ছে ঘনত্ব আনতির অনুকূলে শোষিত হয়। ঠিক আছে, অনুকূলে, আনতির অনুকূলে। অর্থাৎ যদি আমি তোমাকে একটু ড্র করে বুঝাইতে চাই, চলো দেখি। ধরো এটা হচ্ছে ইয়ে বললাম, এটা হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদের হচ্ছে মূল এগুলা, এতে হচ্ছে কি আয়ন আছে বিভিন্ন লবণে। তাইলে ঘনত্ব আনতির বিপরীতে শোষণ হয়। ঠিক আছে, ঘনত্ব আনতির বিপরীতে। তাইলে এদিক থেকে যখন আমাদের হচ্ছে আয়নগুলা শোষণ হতে চাইবে মূলের মাধ্যমে, তখন এটার ঘনত্বটা আনতির বিপরীতে থাকবে, অর্থাৎ এদিকে ফোর্স দিবে। তখন হচ্ছে এটিপি খরচ করে, অর্থাৎ শক্তি বা এনার্জি খরচ করে লবণটার আয়ন উদ্ভিদ শোষণ করবে, আর এদিকে ডিরেক্টলি শোষণ হয়ে যায়, কোনো এটিপি খরচ করতে হয় না। এটাই বলছি, বুঝছো? এদিক থেকে এগুলা না মনে রাখলেও হবে। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই উদাহরণটা, কোন আয়ন সবচেয়ে দ্রুত শোষিত হয়, কোন আয়ন আমাদের ধীরে শোষিত হয়, খুব খুব ইম্পর্টেন্ট। এটা আসে, অহরহ আসে। ঠিক আছে, এটা অহরহ আসে। যেমন পটাশিয়াম নাইট্রেট, তাই না? পটাশিয়াম নাইট্রেট এটা কি করবে? এটা দ্রুত শোষিত হবে। পটাশিয়াম আয়ন, নাইট্রেট আয়ন কি হবে? দ্রুত পরিশোষিত হবে। আর ধীরে পরিশোষিত হবে কোনটা? ক্যালসিয়াম সালফেট। হ্যাঁ, ক্যালসিয়াম সালফেট এটা কিসে হবে? ধীরে শোষিত হবে। 100-এ 100, হ্যাঁ, 100-এ 100 ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ঠিক আছে, এটা আসবে। আর হচ্ছে সক্রিয় এবং নিষ্ক্রিয় লবণ পরিশোষণ জাস্ট ক্ষয়ের জন্য আসলে, যাতে হচ্ছে আমরা সুন্দর করে লিখতে পারি। এটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে সক্রিয় শোষণ, লবণ শোষণ যদি আসে কতে, তাহলে কি লিখবা? যে লবণ পরিশোষণ প্রক্রিয়ায়, ঠিক আছে, বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে, তাকে সক্রিয় লবণ শোষণ বলে। আর নিষ্ক্রিয় শোষণ, লবণ পরিশোষণ কি? যে লবণ শোষণ প্রক্রিয়ায় বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তাকে কি বলা হয়? নিষ্ক্রিয় লবণ পরিশোষণ বলা হয়। এমন করে লিখে তারপরে হচ্ছে দেওয়া শুরু করবে। ঠিক আছে, পার্থক্য।
এখন আসো, সক্রিয় শোষণ, লবণ পরিশোষণের জন্য আয়ন বাহক থাকবে, তাই না? আয়ন যে নেওয়া যাবে, আয়ন যে হচ্ছে কিসের আমরা দেখছিলাম, আয়ন লাগবে। আয়ন কি করবে, উদ্ভিদের মূলের মাধ্যমে কিসে চলে যাবে, দেহের মধ্যে চলে যাবে। এর জন্য আয়ন বাহক লাগবে না, অর্থাৎ ক্যারিয়ার লাগবে, ক্যারিয়ার লাগবে। তো কোনটার জন্য কোন ক্যারিয়ার এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? কোনটার জন্য কোন ক্যারিয়ার এটা আমাদের জানতে হবে। তাহলে দেখো, আসো, আয়ন বাহক ধারণার উপর নির্ভরশীল তিনটি মতবাদ। তাহলে আয়ন বাহক কয়টা মতবাদের উপর নির্ভরশীল? তিনটা। একটা হচ্ছে লুন্ডেগর মতবাদ, এটা তারিখ কিছুই দরকার নাই, জাস্ট আসবে মেডিকেল এমসিকিউতে কিভাবে আসে। আয়ন বাহক মতবাদ নয় কোনটি? লুন্ডেগার মতবাদ, তারপরে হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোজ মতবাদ, আর এটা হচ্ছে লেসিথিন বাহক মতবাদ, আর এটা ধরো হচ্ছে দিয়ে দিল হচ্ছে আরেকটা দিয়ে দিল জাস্ট হচ্ছে কো ট্রান্সপোর্ট মতবাদ। উত্তর কি হবে? কো ট্রান্সপোর্ট মতবাদ, ঠিক আছে? তো নয় জিনিসটা খেয়াল রাখবা। তাইলে প্রথমে হচ্ছে হেডিংটা ভালো করে পড়বা। তাহলে আয়ন বাহক মতবাদ তিনটা: লুন্ডেকের মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, আরেকটা হচ্ছে লেসিথিন বাহক মতবাদ। এখন এটার ভিতরে কি কি জিনিস জানতে হবে সেই জিনিসগুলো একটু দেখি। এই লুন্ডেগার মতবাদকে আমরা সাইটোক্রোম কি সাইটোক্রোম পাম্প মতবাদ বলি। কি কি বলি? CYTO, সাইটো, CHROME, ক্রোম, সাইটোক্রোম, PUMP, পাম্প মতবাদও বলি। লুন্ডেগার মতবাদকে সাইটোক্রোম পাম্প মতবাদও বলা হয়, এটা এমসিকিউর জন্য লাগবে। এই সাইটোক্রোম পাম্প মতবাদের বাহক কি? আমাদের সাইটোক্রোম। ইজি ব্যাপার, সাইটোক্রোমের বাহক কি হবে? সাইটোক্রোম হবে। ডিহাইড্রোজিনেস বিক্রিয়ায় কি করবে? ডিহাইড্রোজিনেস বিক্রিয়ায় কি করবে? হাইড্রোজেন এবং পানি ইলেকট্রন তৈরি করবে। দরকার নাই। তাহলে এদিক থেকে কোন জিনিসটা দরকার আছে? এটা দরকার আছে, এমসিকিউতে আসবে। লুন্ডেগর মতবাদে কোন বিক্রিয়ায় হাইড্রোজেন এবং ইলেকট্রন তৈরি হয়? ডিহাইড্রোজিনেস বিক্রিয়ায়। কি বিক্রিয়ায়? ডিহাইড্রোজিনেস বিক্রিয়ায়। এটা মনে রাখতে হবে। তারপরে কি মনে রাখতে হবে? আর কিছুই মনে রাখতে হবে না। তাহলে এদিক থেকে আমরা কি কি মনে রাখবো? লুন্ডেগের মতবাদের আরেক নাম কি? সাইটোক্রোম পাম মতবাদ। মতবাদের হচ্ছে, হ্যাঁ, এই সাইটোক্রোম পাম মতবাদের